বাংলাদেশ থেকে শশী প্রশ্ন করেছেন। উনি এর আগে অনেক প্রশ্ন করেছেন, আপনি তার উত্তরও দিয়েছেন। উনি আজ ওনার এক বোনের পক্ষ থেকে এই প্রশ্নটি করছেন। তার বয়স এখন 31, এখন তিনি অবিবাহিত। বলছেন, মহারাজ, আপনাকে গত 1 বছর যাবৎ শুনছি। আপনার কথাগুলো শুনে জীবনের অনেক আন্ডারস্ট্যান্ডিং এ পরিবর্তন এসেছে। ঠিক করেছি আমি আত্মার বলে বলীয়ান হবার চেষ্টা করব এবং এই শক্তিতেই একা একা জীবনের এই পথ চলব। যদি এমন কাউকে পাই যার সাথে চেতনার সম্পর্ক জুড়তে পারবো, তবেই বিয়ে করব, নইলে একাই থাকবো। কিন্তু মহারাজ, পরিবারের সদস্য ও আমাদের সোসাইটি সবসময় একটা কথা শোনায়, বিয়ে না করলে, আপনজন কেউ পাশে না থাকলে, তখন বয়স হলে কিংবা রোগগ্রস্ত হলে কে দেখাশোনা করবে? এখন যৌবনকাল, তাই কারোর প্রয়োজন হচ্ছে না। শরীরের শক্তি যখন কমবে, তখন কি পাশের বাড়ির লোকের কাছে সাপোর্ট চাইবে? তাই বিয়ে করে পরিবার গঠনের প্রয়োজন আছে। মহারাজ, আমি জানি বয়সকালে কে দেখবে এই চিন্তা করে বিয়ে করা হলো চূড়ান্ত নিচুতা। কিন্তু সারা জীবন একা চলার কথা চিন্তা করলে তখন সোসাইটির বলা ওই যুক্তিগুলো মাথায় কাজ করে। সত্যিই তো, বয়সকালে কাছে আপনজন না থাকলে তখন তো অন্যের কাছে হেল্প চাইতে হবে। মহারাজ, মনের এই স্তরে আমার কি ধরনের চিকিৎসার প্রয়োজন জানতে চাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমরা অন্যের হয়ে কেন প্রশ্ন করি বুঝতে পারি না। যে এতখানি বুঝেছি সে নিজে প্রশ্ন করলেও ভালো হয়। অনেক সময় হয়ে যায় আমাদের প্রশ্নই আমরা আর বারবার করতে পারি না। তো যাই হোক, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, একটু বোঝার আছে। আমাদের গাড়ি মোটামুটি এতেই ফেঁসে থাকে। যিনি হোক বোন, তার নাম দেওয়া হয়নি। তো প্রশ্ন হয়ে যাচ্ছে যে আত্মার বলে বলিয়ান। আত্মা তো এইরকম কোনো একটা পদার্থ নয় যে আমি ধরে থাকবো এর বলে আমি বলিয়ান হয়ে যাব বা একে দিয়ে ফায়ার করে দেবো, এমন তো হবার নয় আত্মা। আত্মা মানে ক্ল্যারিটি, আত্মা মানে স্পষ্টতা, আত্মার মধ্যে কোনো আবরণ নেই, অস্পষ্টতা নেই। আর আত্মীয় মানে যার সাথে আমার স্বচ্ছ সম্পর্ক আছে, যা আমাকে স্পষ্টতা দেয় আর আমি তার জন্য তার স্পষ্টতার কারণ। স্পষ্টতা কিভাবে দেব? সামনে আমার একটা কাঁচ আছে, তার মধ্যে ধুলো আছে, তো তাকে মুছে দেওয়ার কাজ করব আমি, এটা হলো স্পষ্টতা। হ্যাঁ, এবং সে আমাকে মুছে দেওয়ার কাজ করবে। আমাদের মধ্যে যাই অজ্ঞান, অবিদ্যা, হ্যাঁ, হেজিনেস আছে, তা যে কাটিয়ে দেয় তাকেই আত্মীয় বলে। সম্পর্ক তো তার সাথেই হতে পারে। তো সম্পর্ক তো আমরা সবাই পাতাই। আমার আপনার থেকে অন্ততপক্ষে 3 গুণ বেশি লোকের সাথে আমার সম্পর্ক বর্তমানে আছে। তো সম্পর্ক তো সমস্যা নয়। ওই বিষয়ে কোনো ক্ল্যারিটি আছে কি? সম্পর্ক আপনাকে ক্ল্যারিটি এবং আপনি সম্পর্কে ক্ল্যারিটি দিতে পারছেন তো? তাহলে ঠিক আছে সেই সম্পর্ক। আপনার কি লাগবে তাই দিয়েই তো ঘর ভরাবেন, নাকি কোনো কিছু লাগবে কেউ বলে দিল তাই দিয়েই ঘর ভরাবেন? আপনি দেহ হলে শুধুমাত্র, শুধুমাত্র কথাটা ক্রুশিয়াল, তাহলে আপনি দেহের উপর ভিত্তি করে সম্পর্ক পাতান, কোনো অসুবিধা নেই। এবং বিয়ে করা কোনো দোষের নয়। সমাজের একটা বিরাট বড় সেক্ট এই বিবাহের মধ্যে দিয়ে যায়, আমি একে দোষ বলছি না, কিন্তু প্রশ্ন হলো সম্পর্কের আধার কি? যদি বলেন সম্পর্কের আধার কোনো রোগ নিয়ন্ত্রণ করা বা রোগ থেকে বাঁচানো বা দেহের সুখ করা, তাহলে আমি বলবো যদি মেডিকেলি আপনি ফিট থাকেন তাহলে কোনো রকম সারা জীবন উফ আফ করবেন না। জগতে যত রকম সমস্যা দেখা যাচ্ছে তা কি শারীরিকভাবে আমরা অসুস্থ সেই জন্য, না চেতনাগতভাবে আমরা অসুস্থ সেই জন্য? এবং আমরা সম্পর্কই পাতাতে চাইছি সেই চেতনাকে এক সাইড করে দিয়ে। তখন আমরা বলছি আমি আত্মার বলে বলিয়ান হব, কিন্তু আমি সম্পর্ক পাতাবো কিসের ভিত্তিতে? অনাত্মার ভিত্তিতে। আত্মা স্বচ্ছ, আত্মা স্পষ্ট, আত্মা উজ্জ্বল, আর আমার সম্পর্কে হেজিনেস থাকবে। তাহলে একটা কাজ করুন, বিয়ে যদি করতে হয় এইভাবে বিয়ে করে দিন, বলে দিন দেখো ভাই আমার বয়সকালে রোগ শোকের জন্য তোমাকে নিয়ে আসছি। আপনি বলছেন যে বয়সকালে কে দেখবে, যদি স্পষ্টতাই চাই তাহলে এই আত্মীয় স্বজনকে সাথে নিয়ে যান এবং বলুন আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছি,
বা আমি তোমার বাড়িতে বিয়ে করে আসছি, এর কারণ আমাকে বয়সকালে কে দেখবে, সেই জন্য অ্যাটলিস্ট এই ক্ল্যারিটির উপরে বিয়ে করুন। তখন তো আমরা বড় বড় বাতিল মারবো, তখন তো আমরা বেশ বলে দেবো, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, তুমি আমার আমি তোমার, হামারা দিল আপকে পাস है आपका दिल हमारे पास है। আত্মা তো সত্য, আত্মা তো মিথ্যা না, অ্যাটলিস্ট এই সত্যটাই বলে রিলেশন করুন, তাহলেও ঠিক আছে, অন্তত পক্ষে জীবনে দুঃখ যন্ত্রণা হবে না। পরিষ্কার কথা, আমি তোমাকে জীবনে নিয়ে আসছি যাতে বয়সকালে আমার হাগা মোতা বমি পরিষ্কার করতে পারো। বয়সকালে কে দেখবে, যারাই এই কথা বলে তাদের জন্য তো এটাই সত্যতা। তো আমি বলছি বিয়ের আগে তখন গিয়ে নাটকীয় কিছু না করে, বা প্রেম যখন কেউ করছে, বাগানে হাত ধরে বেড়াচ্ছেন, তখন এই কথা বলবেন না যে চিরদিন রবজের সাথে। পরিষ্কার করে বলবেন যে বয়সকালে পায়খানার সময় যেন তোমায় পাশে পাই, বয়সকালে বমি যখন করব তখন যেন পাশে থাকে, ফিভার করার জন্য যেন বগলে আমার থার্মোমিটার ধরতে পারো, এই জন্য তোমার সাথে প্রেম করেছি। এর উপর তো কোনো গান লেখা হয় না সিনেমাতে। কিন্তু ডঙ্কার চোটে কাকি জেঠি মামি কাকা জ্যাঠা, যারা সব জীবন দ্রষ্টারা, তারা এইভাবেই আমাদেরকে শেখায়। তাহলে আমি অ্যাটলিস্ট বলছি সততা তো এইটুকুনি রাখো, যে যেটি আমি ভিত্তি করে সম্পর্ক পাতাচ্ছি সেটাকে ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই। সেটাও আমরা করব না। কোন আত্মার কথা আমরা বলছি? এবং দেখুন, আত্মা এমন কোনো সিদ্ধান্ত নয় যে আপনার জন্য আছে, রামসান যদুমধুর জন্য নেই। যারা এই কথা বলছে তাদের জন্য একই সত্যতা। তাদেরকেই গিয়ে বলুন যে কাকি বা মামা, তুমি গিয়ে মামিকে বলো যে আমি তোমাকে এই জন্যই বিয়ে করেছিলাম, যে যাতে বয়সকালে আমার ক্যাথিড্রালে টয়লেট ফেলা আর বেডের মধ্যে বেড প্যান ধরার জন্য তোমাকে এনেছি। তুমি যেই মূল্যবোধ আমাকে দিচ্ছ, সেই মূল্যবোধ থেকে তুমি অন্তত পক্ষে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে ক্ল্যারিটি এনে নাও, দেখি কিতনা হিম্মত হ্যায় তুম में। সত্য আত্মা যা সত্য তা বলার হিম্মত রাখতে হবে। আর যে অনাত্মায় কাটাবে, সে যেই হোক জবরদস্ত জীবনের যন্ত্রণা পাবে। এই জন্য আমি বলি অধ্যাত্ম ছাড়া কোনো উপায় নেই। অধ্যাত্ম এখানে আছে, এই ক্ল্যারিটিতে আছে। আমি দোকানে কি জন্য গিয়েছি, কি দাদা কেমন আছেন, ভালো আছেন তো, বৌদি কেমন আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কটা বাজছে, আচ্ছা কত রোজগার হয়, আরে এসছো মুড়ি কিনতে, পরিষ্কার করে বলো না মুড়ি কিনবো, সেই হিম্মত নেই। তারপর নিশ্চিত চুরি করার প্ল্যানিং এ আছো, এদিক ওদিকে তার মনকে ডাইভার্ট করে দিয়ে। এই চুরি জীবনে বড় যন্ত্রণা দেয়, বড় সময় নষ্ট করে, বড় নিচতা জীবনে আনে। এটার সাথে অধ্যাত্মের বিরোধ। হতে হবে না আপনার বিবাহের বিশেষ রূপে বহন করা, অ্যাটলিস্ট যা বহন করতে করছো তাই উজাড় করে দাও না, তাই বলো না দেখি না, এইটুকুই সৎসাহস দেখাও। দেখুন, সম্পর্ক কখনো সমস্যা হয় না। সন্ন্যাসীকে মহাপরিবারই বলা হয়। আপনার তো পরিবার 10 জন, 20 জন, 25 জন, আমাদের এখানে শয়ে শয়ে হাজার হাজারের পরিবার। প্রত্যেক দিন যারা আসে তাদের সাথে আমার প্রত্যেকের আত্মিক সম্পর্ক গঠন হয়। কেউ কেঁদে চলে যায়, কেউ প্রণাম করে চলে যায়, কেউ এখানে জীবন এবং নিজের ঘরবাড়ি ছেড়ে চলে আসে। কিন্তু তাদেরকে যে আমি চিনবো, তাদের সাথে যে এমন কোনো রকমের আশার সম্পর্ক পাতাবো, ইটস নট নেসেসারি। এবং আমি সন্ন্যাসী বলে বলছি না, এটা দরকার নেই। এটি জীবনের যন্ত্রণাদায়ক অতি এক্সেস। সম্পর্ক সমস্যা করে না, ওই বিষয়ে ক্ল্যারিটি আছে কিনা তার উপর সবকিছু নির্ভর করে। বলছেন বয়সকালে কে দেখবে, এটাই যদি ইস্যু হয়, তবে পরিষ্কার কথা দেখুন না, বিয়ে করে এত টাকা খরচা করে এবার থেকে আপনার দুজনের জন্য ভাত কিনতে হবে, ওই ব্যক্তিকেও কিনতে হবে, পুরুষকে, বা আপনি স্ত্রী আপনাকেও কিনতে হবে। ডবল খরচা করে কি লাভ আছে? একটু সিঙ্গেল খরচা করে টাকা জমিয়ে রাখুন, বয়সকালে নার্স আয়া কিছু রাখার ব্যবস্থা করুন। আপনিই বলছেন, আমরা যখন জানি, বুঝেই গিয়েছি যে আমাদের সম্পর্কের পিছনে কোনো উন্নত উদ্দেশ্য, কোনো জ্ঞান, কোনো প্রজ্ঞা, কোনো বিবেক, কোনো প্রেম নেই, সাজিয়ে গুছিয়ে স্বার্থই হবে। তো আমি বলছি সাজানো গোছানো মেকি আবরণ মায়ার কি দরকার আছে? সাজিয়ে গুছিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা রেখে নিন। যদি সম্পর্কে প্রেমই না থাকে, বয়সকালে দেখাই ইস্যু হয়, তাহলে নার্সের সেবা আর নিজের হাজবেন্ড বা ওয়াইফের সেবার মধ্যে পার্থক্য কি? যারা বাবা মা হচ্ছেন এই জন্য যে বয়সকালে কে দেখবে বলে, এবং অন্যকেও শেখাচ্ছেন, তাদেরকেও বলে রাখি, যদি এটাই থাকে যে আমার বয়সকালে
গু পরিষ্কার করা, মুখ পরিষ্কার করার জন্য লোক চাই। বয়সকালে যখন হাত কাঁপবে তখন লাঠি দেওয়ার লোক চাই। স্কিল্ড লোক নিন না, নার্স অনেক বেশি স্কিল্ড হয়। যদি ঘরে ঘরে ইস্যু হয় সুবিধা, টাকা, নিজের একাকিত্ব নিবারণ, হাজার একটা উপায় আছে। আর একাকিত্ব তো কারোর যায় না। কতজন এসে আপনার কাছে কেঁদেছে, বা সমাজে দেখা যায় যাদের সন্তান নেই বলে তারা একাকী। বেশিরভাগ লোক তো একা হয়ে যায় বৃদ্ধাশ্রমে, যাদের সন্তান আছে এবং তারাই পাঠিয়েছে। আমরা ধর্মের ক্ষেত্রে বড় বোকামি দেখাই, তখন আমরা 30 বছর 40 বছর পরের কাহিনী নিয়ে আসি। এতই যদি দূরদর্শী হই তাহলে তো শাস্ত্রকে কাজই করতে হবে না, আপনি প্রত্যেকটি কাজই দূরদর্শী হয়ে করবেন। তো বিয়ের সময়, বাচ্চা উৎপাদনের সময়, যেখানে প্রাকৃতিক আর্জ, তাকে জাস্টিফাই করার সময় আমরা বড্ড বেশি দূরদর্শী হয়ে যাই। 30 বছর পরে কি হবে? তোমার ওয়েট বেড়ে গিয়ে হয়ে গেছে 92, আর তুমি এখন এগরোল খাচ্ছ, তখন তোমার বিবেক নেই। আর সেই ব্যক্তি বলছে 30 বছর পরে কি হবে? রাত্রিবেলায় 1:30 বেজে গেছে, পরের দিন সকাল 6টায় বেরোতে হবে, তবুও তুমি জানুর সাথে চ্যাট করে যাচ্ছ, তখন তোমার বিবেক নেই। আর তখন তোমাকে বিবেক লাগাতে হয় যখনই প্রশ্ন উঠবে বিয়ের। বলে সঙ্গীত দরকার, সাথে তো চলতে হবে, বয়সকালে কে দেখবে? তুমি এমন বুদ্ধিমান যে পরের কথা ভাবো? তুমি তোমার জীবনের প্রত্যেকটা স্টেপকে দেখো, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তকে দেখো। তোমার মনে হয় যে তুমি এমন একজন বিবেকী ব্যক্তি যে প্রত্যেক মুহূর্তে পরের স্টেপ ভেবে সিদ্ধান্ত নেয়? আর তুমি 30 বছরের বাহানা গাইছো? কাকে বোকা বানাচ্ছো? যা হীন, যা নীচ, যা প্রাকৃতিক, যা তোমাকেই নষ্ট করবে, তুমি তারই পক্ষে দাঁড়িয়ে আছো। আর ক্রমাগত জাস্টিফিকেশন। এবং এটি কোনো একটি ব্যক্তি করে না, পুরো সমাজ করে, পুরো শিক্ষা ব্যবস্থা করে, ঘরের বাপ মা করে। সব থেকে পাশের লোকগুলোই আপনার সব থেকে বেশি শত্রু হয়ে যায়। আরো একটা জিনিস বোঝার আছে, আপনি বিয়ে করুন না করুন, সম্পর্ক পাতান না পাতান, সন্তান হোক না হোক, যাই হোক, এর সাথে অধ্যাত্মের কোনো শত্রুতা নেই। কিন্তু বর্তমানে যদি আপনি ভবিষ্যতের রোগের কথা ভেবে আজকের জীবনটা এমন কাটাচ্ছেন যা রোগগ্রস্ত হওয়ারই অন্য নাম, তাহলে কি তা বুদ্ধিমত্তা হলো নাকি? বর্তমানে যদি আপনি জীবনটা এমন কাটান যা ভবিষ্যতের রোগকে প্রভোগ করে না, আসার পথ করে দেয় না, তাহলে রোগ হবেই কম। কি পুরুষ কি স্ত্রী, কাকে বলবো, কাকনিন্দু কাকে বন্ধু? স্ত্রী বিয়ে করছে পাত্র দেখে, সরকারি চাকরি, শুধুমাত্র সরকারি চাকরি নয়, পার্মানেন্ট, তার রিসোর্স, তার গয়না, হাতের বালা, সিটি গোল্ডের চেন, আর তার পকেটের ভ্যানিটি ব্যাগ এবং লিপস্টিক যেন ঠিক থাকে, এবং বয়সকালে যেন পেনশনটা ঠিক থাকে, এই আপনার প্রেমের নমুনা? আর পুরুষ নিয়ে আসছে একজন সুন্দরী দেখতে, যার সাথে এই মুহূর্তের মজমস্তি চলবে, এবং বয়সকালে তার সাথে একটু কাজও জানতে হবে ঘরে, নাহলে ঝি বৃত্তি কে করবে? ঝি তো আনতেই হবে ঘরের। কাকে বলা হবে? দুই পক্ষই এইরকম, কার পক্ষ নেওয়া হবে? এ কি বোকামি হচ্ছে? একে তো অনেকেই আমাদের কাছে এসে বলে যে বয়সকালে কে দেখবে? ভবিষ্যতে রোগ হতে পারে ভেবে অজ্ঞানে সম্পর্ক পাতি, অজ্ঞান মানে আমার কি চাই আমি জানি না, এবং কিছু জীবনে এনে ফেলেছি। আমার ঘরে আমার একটা বিছানা দরকার, আমার একটা আলমারি দরকার, আর আমার খুব পছন্দ হলো গিয়ে একটা বড় সুন্দর সোফা সেট। ঘরে আমার ডাইনিংই নেই, আমি সোফা সেট এনে ফেললাম, সুবিধা হয়ে যাবে এমন সোফা সেট সাজিয়ে রেখেছি। আমরা দেখেছি সোফা সেট, মাঝখানে সেন্টারে একটা টি টেবিল থাকে এবং চারিদিকে সোফা সেট থাকে। আর আপনার ঘরের আয়তন কত? 10x12। শোয়ার কি কাজে লাগবে? ঘুমাতে কাজে লাগবে, আর আপনি সোফা সেট নিয়ে এসছেন মাঝখানে। একে বলে অজ্ঞানে সম্পর্ক পাতানো। কোথায় কোন জিনিস কতটা দরকার না জেনে বুঝেই করে ফেলা। তো এরকম সম্পর্কে পাতিয়ে আপনি সেই ঘরে সুন্দরভাবে আনন্দে ঘুমাতে পারবেন? জীবনের উদ্দেশ্য জানি না, জীবন কি চায় জানি না, এই দেহরূপ ঘরের ব্যবহার কি জানি না, কে এর সঙ্গী হলে একে সঠিক দিশায় নিয়ে যাবে তার সম্পর্কে কোনো ধারণা নেই। 25 হলো কি হলো না,
টোপর পড়ার ব্যবস্থা করে ফেলা হয়। আবারও বলছি, আমি এর বিরোধী নই, কিন্তু জানো কি করতে চলেছো, কি হতে চলেছে, কত সিরিয়াস কাজ তুমি করতে চলেছো, কার জীবনের সাথে খেলতে চলেছো, নিজের জীবন কি। ভবিষ্যতের রোগের কথা ভেবে আজকেই জীবনটা আমরা এমন কাটাই যাতে আরো 10টা রোগ আমাদের বেশি হয়। ওই রোগ আপনার হতো না যদি ভবিষ্যতের কথা ভেবে বিয়ে করে আজকে এত স্ট্রেস না নিতেন জীবনে। বিয়ে করার আগে কি চলে, বিয়ে করারই তো ব্যবস্থা না, একটা ভালো জব, আপনি যাকে বিয়ে করবেন বা যেই পুরুষও যদি হন, যেই হোক, দুজনকেই বলা, বিয়ে করবেন না, যদি বিয়ের এত ব্যবস্থা না করতেন, যদি ওই একটি ছোট্ট যন্ত্রের জন্য এত আপনি ডেডিকেটেড না হতেন, তাহলে এত বড় জব আর এত টাকা আপনার প্রয়োজন পড়তো? একটা বিগ এম জব আমরা নিয়ে ফেলি, এমন তো করতেই হবে, এমন তো হতেই হবে। আচ্ছা আচ্ছা, উচ্চশিক্ষিত হতো না যদি এই নিচের চুলকানিটা তার না থাকতো। এর জন্য যে টেনশন আপনি নেন, যে স্ট্রেস আপনি নেন, শুধু জব খুঁজেই নয়, ওই রকম জব করে, ওই রকম বিজনেস করে, শুধু বাড়ানোর জন্য, দেখানোর জন্য, প্রমাণ করার জন্য নিজেকে, প্রত্যেক স্ত্রীকে রান্না সুন্দর করে প্রমাণ করতে হয় পুরুষকে যে দেখো তোমায় কত ভালোবাসি, আর প্রত্যেক পুরুষকে মোটা টাকা এনে প্রমাণ করতে হয় যে দেখো স্ত্রীকে কত ভালোবাসি। থাকে কিনা এই তাগিদ প্রত্যেকের মধ্যে সুপ্ত রূপে, এবং ওর জন্যই তো কাজ করেন। যদি এই তাগিদ আপনি না নিতেন, তাহলে আপনার এত রোগ ধরতোই না জীবনে। টেনশন, স্ট্রেস, ক্যান্সার, সুগার এটসেট্রা রোগ তো আমরা নিজেরাই বাঁধিয়ে ফেলি। সিগারেট খেয়েই চলেছে চেইন স্মোকার, ড্রিঙ্ক, জাঙ্ক ফুড, এক্সেস প্রেশার ওয়ার্ক, ডিপ্রেশন, বসের লাথি ঝাঁটা খাওয়া, এইগুলো কি যদি আপনি এমন একটি সম্পর্কে না ফেসে যেতেন, যেই সম্পর্কের জন্য তড়িমড়ি করে কাজ করতেই হবে, কোনো উপায় নেই, তাহলে কি এত রকমের যন্ত্রণা জীবনে আপনার নির্বিকল্পভাবে থাকতো? আমরা নির্বিকল্প হয়ে যাই, কিছু করার থাকে না। এমন একটি জীবন সাথী, একটি স্ত্রী তার জীবনে নিয়ে আসতে চাইছে যে তার রোগের সঙ্গী হবে। দেখো তো ভালো করে, ওর রোগ আনার কারণও তিনি। আমাদের জিম করতে হবে নিয়ম করে ফেলেছি, সমাজ শিখিয়ে দিয়েছে, তো কেন জিম করছি? একই তো আমি ঝিলঝিলে ছিলাম, রোগা ছিলাম, ঠিকঠাকই ছিলাম, স্লিম, তো জাঙ্ক ফুড খেয়ে আমি ওজন বাড়াচ্ছি, বলছে কেন? কারণ জিম করতে হবে। ভাই ওজন বাড়াচ্ছই কেন? এমনি ফ্রি হ্যান্ডেই ঘরে কাজ চলে যেত। না, আমাকে মাসেল বানাতে গেলে জিম করতে হবে, এবং জিম করতে গেলে আমাকে একটুখানি ওভারওয়েট না হলে জিম করার তাগিদ হচ্ছে না, ঠিক তাগিদ আসছে না, তো আমি শুরু করে দিলাম। তুমি স্লিমই ছিলে, সঠিক ছিলে, দেখুন একটা তরুণকে, একটা তরুণীকে, যৌবনে তাদের প্রাণের উচ্ছ্বাস দেখুন, আর বিয়ের 2 বছর পরে প্রাণের উচ্ছ্বাস দেখুন। এই এক্সেস প্রেশারই তো আপনার শরীর মন ভাঙে। ও তা তো এমনই সব রিলেশন, বন্ধু, অজ্ঞানে ডোবা পরিবারের সাথে থাকার জন্যই ঘটে। পরিবার বলছে বিয়ে না করা, পরিবার বলছে বিয়ে করতে, তারা নিজেরাও এইসব রোগগুলোই ভুগছে, এবং তারা নিজেরাই দেখেনি যে যাকে যাকে নিয়ে এসছে তার জীবনে, তার রোগের চিকিৎসার জন্য, সে রোগের কারণ হয়েই ঢুকেছে, নাহলে কি এত খাটতো? রোগ তো এই জন্যই হয়, না শরীরের ব্যায়াম আছে, না মনে শান্তি আছে, না একটা ছুট রহিত জীবন আছে, উইকেন্ডের জন্য মরে যাচ্ছি, এটাই তো আমাদের জীবন। যদি কর্মে আর সঙ্গে এই দুটোতে আমাদের প্রেম থাকতো, সঠিক কর্ম এবং সঠিক সঙ্গী নির্বাচন করতে পারতাম, তাহলে এত রোগ হতোই না। এমন স্ট্রেস নেওয়া ব্যক্তি তো রোগগ্রস্ত বেশি হবে। তো আপনি আসলে রোগের কারণ যৌবনেই এই ভেবে আনেন যে বার্ধক্যে রোগ হবে, তখন কে দেখবে? আপনার এই ভাবনাই আপনার রোগের বীজ, আপনি তো বয়ে আনলেন। আর কি গ্যারান্টি আছে যে 40 বছর পরে আপনি বাঁচবেনই? আপনার 31 বছর, গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবে? কি কি বুদ্ধিমত্তার, কি দূরদর্শিতা দেখাচ্ছেন। লোকে আগামী 5 দিনে কি হবে জানে না,
আর আমরা 30 বছর পরের কথা ভাবছি। সঠিক বাঁচুন, অল্প বাঁচুন, কোনো দরকার নেই অধিকাধিক 60 বছরের ঊর্ধ্বে 70-80 অব্দি বাঁচার। কারণ একটি 70 থেকে 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা, তার কোনো ইউটিলিটি নেই প্রকৃতিতে। এই জন্যই তো এত অবহেলিত হতে হয়। যার ভয় পাচ্ছেন, আমি বলছি অবহেলার আসবে এরম স্থিতির আশাই কেন করছেন? দরকারই নেই। 60-এর পরে 70-এর পরে জীবন দরকারই নেই। জীবন এত মুক্ততায় বাঁচুন, জীবনের গাড়িকে এতখানি সঠিক কর্মে আনন্দপূর্ণ শান্তিপূর্ণ একটা রাইডিংয়ে কাটিয়ে দিন, যাতে গাড়ি অত 100 কিলোমিটারের লম্বা রেসে তাকে যেতেই না হয়। কি দরকার আছে? মেয়েদের ক্ষেত্রে তো কি আর বলবো, ওষুধের টাকা জোগাড় করতে হবে বয়সকালের জন্য, নার্সের টাকা বাঁচাতে গিয়ে বিয়ে করছেন। আর এই জন্য কি করছেন না, আমি 65 বছর বয়সে যেহেতু নিজের খেয়াল রাখতে পারবো না, নিজের হাতে টাকা থাকবে না এবং আমার কাজগুলো আমি করতে পারবো না, আমাকে রোগে দেখার কেউ থাকবে না, ওই জন্য আমি কি করছি, আমি যৌবনেই কারোর বাড়ির ঝিগিরি করব এবং সন্তান উৎপাদন করে তাই আয়া হবার প্র্যাকটিস করে ফেলবো। বয়সকালে নার্স আয়া আসতো, আপনার সেবা দিত, আপনি কি নার্স আয়া হবার জোগাড় করছেন? দরকার ছিল না, না? অ্যাটলিস্ট বয়সকালে হতো, কিন্তু না, আমি ভবিষ্যতে নার্স ডাক্তার ও লোকের অভাব মেটাতে আজ থেকেই কারোর বাড়ির কাজের লোক হয়ে যাব এবং কারোর নার্সিং করতে শুরু করে দেবো। শ্বশুরের নার্সিং করব, শাশুড়ির নার্সিং করব, বাচ্চা উৎপন্ন করব, তার বিধিবিধান জানবো, সুতিকা গৃহের সুতা কাটতে হবে আমাকে, কি জন্যে না, বয়সকালে আমায় কে দেখবে? আহা, আপনার মতো বুদ্ধিমান তো দ্বিতীয় জগতে কেউ নেই। অধ্যাত্ম এইসব সিদ্ধান্ত জীবনের ফাঁকেই লুকিয়ে থাকে, কোনো বিরাট সিদ্ধান্তে নয়, এমন ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই আপনার আত্মিক জীবন আছে কিনা তার প্রমাণ। আত্মা আত্মা কি জিনিস? যদি আত্মাই হন তবে ভয় কিসের, এত দুশ্চিন্তা কিসের, এত দুশ্চিন্তা কিসের? আত্মা কি জীবন থেকে বিচ্ছিন্ন কিছু? আত্মা বসে বসে ভাবছে কাল আমার কি হবে? আত্মা তো অদ্বৈত, দুই নেই তার। আত্মা ভাবছে কাক সঙ্গী পাচ্ছি না, কি হবে? বয়সকালে আত্মায় তো রোগশোক কিছু নেই, কি রোগশোকের কথা ভাবছেন? এদিকে আমরা বলছি কি আমি আত্মিক জীবন কাটাবো, আর যত অনাত্মা সবকিছু আমার ঘাড়ে চেপে আছে তাকে দেখেও না দেখা করে দিয়ে বলছি আমি সাক্ষী। বস জুতো পেটা করে, গালাগালি করে, শাশুড়ি মুখ ঝামটানি দেয়, আর আমরা বলছি কি আমি ট্রুথ আনফোল্ড চ্যানেলের স্বামী ত্রৈলোক্যানন্দকে শুনেছি, সেই জন্য আমি এগুলো গায়েই মাখবো না, আমি সাক্ষী হয়ে আছি। আপনার কর্ম, আপনি অনাত্মা হয়ে গিয়ে কি পালাচ্ছেন কর্ম থেকে? আপনার কর্ম, আপনি যেই পরিবারে আছেন, আপনার কর্ম পুরুষের ক্ষেত্রে আপনি যেই অফিসে আছেন, যেই জব করছেন, আপনি সাক্ষী হবেন? জীবনে ডুবতেই পারলেন না, কর্মটাই এমন করছেন যা গা গুলিয়ে দেয়, যা দুদিন বাদে আমাকে বলায় এই জীবন আর ভালো লাগছে না। এমন কর্ম করে আপনি সাক্ষিত্ব পাবেন, আত্মাকে পাবেন? প্রকৃতি কি আমরা জানি না, সংসার কি তা আমরা জানি না, ফিল্ম সিরিয়াল দেখে জীবনের ফিলোসফি বানাচ্ছি, বলছি আমরা আত্মা, আমি আত্মিক জীবন কাটাবো। প্রকৃতিতে প্রেম চলে না, প্রয়োজন চলে। আপনি অকেজো হলে, অথর্ব হলে, সংসারের জন্য অনুপযুক্ত হলে, যদি আপনার মধ্যে প্রকৃতির স্তরের থেকে উঁচু কিছু না থাকে, তবে কোনো সমাজে এই সিস্টেম নেই যা আপনাকে আপনার মতো শক্তিহীন বা ক্ষমতাহীন হয়েও এমন কোনো ব্যক্তিকে সংসার গুরুত্ব দেবে। একদম নেই। এই সিদ্ধান্তই ভুল যে বয়সকালে কে দেখবে। ততক্ষণ পর্যন্ত এই সংসার বা জগৎ অহমকে রিসোর্স সাপ্লাই করবে যতক্ষণ অহম জগতের সাথে স্বার্থ সম্পর্কে আছে, না হলে প্রকৃতি চাইবেই না আপনার এই দেহ থাক। এই জন্যই তো সন্তান হয়। প্রকৃতি জানে আপনার আয়ু 100 বছরের বেশি নয়, হার্ডলি। সেই জন্য আপনি যাবার আগেই আপনার মধ্যে হরমোনস দেওয়া হয়, যাতে মনে হয় আরেকটা শরীর বানিয়ে দিয়ে যাই, প্রকৃতির খেলাকে এগিয়ে দিয়ে যাই। বিবাহ তাই, পুরুষ প্রকৃতির দিকে টানে এমনি এমনি নয়, যাতে তৃতীয় ইউনিট তৈরি হয়। এবং প্রকৃতি এই খেলার মধ্যেই প্রকৃতি কি বলে দিচ্ছে,
প্রকৃতি এই কথা বলে দিচ্ছে, ভাই তোমার বার্ধক্য আসছে, তুমি বুড়ো হবেই, সেই জন্যই বাচ্চা বানাও, আর তোমাকে আমার দরকার পড়বে না, নির্দিষ্ট সময় তোমার ঘনিয়ে আসছে। আমরা প্রকৃতির অ্যালার্ট, আমরা প্রকৃতির অ্যালার্ম দেখছি না, সে কি বলতে চাইছে। যদি আপনার মধ্যে প্রকৃতির থেকে বেশি উচ্চ কিছু না থাকে, তো জেনে রাখুন, যতদিন আপনি প্রাকৃতিক জীবন এবং প্রকৃতির কাজ করতে পারছেন না, যতদিন অবধি আপনি প্রাকৃতিক জীবন এবং প্রকৃতির কাজ করতে পারছেন, প্রকৃতি, সম্পর্ক, সমাজ, পরিবার আপনাকে ততক্ষণই রিসোর্স সাপ্লাই দেবে। এই ধারণাটাই থাকা উচিত নয়। প্রত্যেক বৃদ্ধদের প্রতিও বলছি, এই প্রৌঢ় যারা আছেন তাদের আশা করাই উচিত নয় বেশি জীবনের। প্রকৃতির সিদ্ধান্তের খিলাফ, এটা বিরোধিতা। আপনার ঝট্টি পড়তি দেহ এ প্রকৃতি চায় না, একদম চায় না। তখনই মাত্র আপনার ওই ইউনিটটির উপযোগিতা, যখন প্রকৃতির অধিক আপনার কাছে কিছু আছে। না হলে কোনো প্রয়োজন নেই প্রকৃতির আপনাকে, ও বিনাশ করবে। ওই বিনাশেরই বিভিন্ন জিনিস, ওই বিনাশেরই বিভিন্ন অ্যাপ্রোচ, শরীরে রোগ আসা, চামড়া ঝুলে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, লোকের অবজ্ঞা, আপনাকে পছন্দ না করা, আপনি একটা ল্যান্ড অ্যাকোয়ার করে পড়ে থাকবেন। কে চায়? আপনার এখন যৌবন, তো এই যৌবনে দেখুন এমন একজন বৃদ্ধকে আপনি চাইবেন না যদি আপনার কোনো স্বার্থ সম্পর্ক না থাকে। মুখে তো বলে দেবো বাবা মা হ্যান ত্যান, কিন্তু জানি তো আমার পায়ের বন্ধন উঠতে থাকে। প্রৌঢ়দেরকে বলি, কারোর পায়ে বন্ধন হয়ে বাঁচার দরকারই নেই। আমি বলছি না আপনাকে আত্মহত্যা করে ফেলুন, জীবনটি এমন কাটান যাতে প্রকৃতির ঊর্ধ্বে জগৎকে কিছু দিতে পারেন। আত্মা সবকিছুর আধার, আপনার কাছে যেন আত্মা থাকে। শুধু দায়ে থাকে সম্পর্কগুলোতে, তখন এই মিউচুয়াল টানা হিচড়া থাকে। পাশের বাড়ির লোকে কেন এমন, কেন আপনি বলছেন পাশের বাড়ির লোক দেখবে, কি দেখবে না? পাশের বাড়ির লোক কেন এমন, কেন আমরা হব না যে ব্যক্তিগত কামড় না দিয়েও সুহাদ্য, সহানুভূতি সম্পন্ন, প্রেমপূর্ণ একটা হালকা সম্পর্ক জগতের সবার সাথে আমাদের থাকবে? কেন একজনকেই কামড়াতে হবে, একজনকেই বেঁধে একে অপরের রক্ত চুষতে হবে? এ কেমন প্রেম? এরকম হওয়া কি খুবই দরকার? আমি প্রশ্ন করছি, পাশের বাড়ির লোকের সাথে আপনার সেই সম্পর্ক নেই কেন? কেন একটা ব্যক্তিকে বা একজন ব্যক্তিকে আমার বানাতে হবে? কি হলো সনাতন ধর্মের সেই শব্দের স্বদেশ ভুবনত্রয়ম? সনাতন ধর্ম ত্রিভুবনকে আপন করেছে, আর আমরা আগে থেকেই বুঝে যাচ্ছি যে আমাদের জীবনের যে ক্যাটাগরি, তাদের আমাদেরকে কেউ পাত্তা দেবে না। কি জীবনে, কি যৌবনে, আর কি মরণে, এই জন্য এক পিসকে বেঁধে রেখে দাও সাইডে। এ কি প্রেম, এ কি জীবন? এত বেশি বাঁচার দরকারই কি, যেখানে পরনির্ভর হতেই হবে? অন্যের আশ্রয় স্বরূপ হয়ে যান এবং অন্যের আশ্রিত হওয়ার আগেই এই জীবনকে ছেড়ে দিন। দেখুন স্বামী বিবেকানন্দকে 39-এর মধ্যে সব মিটিয়ে দিলেন, কারোর উপর নির্ভর করলেন না, আর নিজের উপর নির্ভর হতে দিলেন না। বললেন উপনিষদের সিদ্ধান্ত বোঝো এবং আমাকে কোনো বিবেকানন্দ ছিল বলে ভুলে যাও। এমন জীবন থাকতো, এমন জীবন যথার্থ। সঠিক বাঁচুন, নিজের শক্তিতে, শান্তিতে বাঁচুন। মশালের মতো আপনার জীবন হোক, যেন পুরো জীবনী ঊর্জা সঠিক কর্মে, জগৎ হিতে, আত্মিক শান্তিতে জ্বলে যায়, যেন নাই বাঁচে। প্রদীপকে এমনভাবে করুন, এমনভাবে তার শিখার উজ্জ্বলতা রাখুন, যাতে তার তেল পুড়ে গিয়ে সে নিভে যায়, নির্দিষ্ট সময়ে যেন নিভে যায়, যেন তাকে বাঁচানোর জন্য হাতের ব্যবস্থা করতে না হয়। রিসোর্স পুরো জ্বালিয়ে নিজের ও সমাজের জন্য আলোর মতো হয়ে যান। পুরো পুরুন, তাড়াতাড়ি পুরুন, শেষ হয়ে যান, কিন্তু এত উজ্জ্বল হয়ে পুরুন যাতে না আপনার ক্ষেত থাকে, না আপনার সাথে অন্য কারোর ক্ষেত থাকে। একা চলা মানে কি? বলছেন একা চলতে হবে। বস্তু, ব্যক্তি, বিষয়, জগৎ ছাড়া, কামড়ানো, দখল, দাবি ছাড়া জীবন আমাদের কাছে কি নেই কিছু? তার মানে তো এটাই বোঝায়
আমার সবসময় একটা ক্লাচ প্রয়োজন, হাঁটার জন্য হুইল চেয়ার প্রয়োজন। দেখেছেন আমাদের শরীরের মধ্যে যে দুটো পা কখনো একা একা চলছে, দুটো হাত একা একা চলছে, দুটো চোখ এদিকে এদিকে একা একা দেখছে, টেরা হলেও দেখে একই দিকে। পাকস্থলী বলছে আমি একাকিত্ব ফিল করছি, কিন্তু আমাদের মন করে, অজ্ঞানে পীড়িত মন করে। এদের কাজ করতে, এই যে শারীরিক পার্টস গুলো কাজ করতে কখন হেল্প লাগে জানেন? যখন আপনি অলরেডি অসুস্থ। তো এই অলরেডি অসুস্থ মনেই সব সময় কারোর প্রয়োজনীয়তা পড়ে, সঙ্গীত দরকার হয়, একাকিত্ব বোধ হয়। অসুস্থ ব্যক্তির ক্লাচ লাগে, চশমা লাগে, ফলস হাত লাগে, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ওষুধ লাগে। তো আপনি সেটাই বলছেন যে আমাকে অসুস্থ হলে কে দেখবে, এর অর্থ আপনি অলরেডি অসুস্থ হয়ে গিয়েছেন। আপনার চেতনা ভয়ঙ্করভাবে রোগগ্রস্ত, এবং যা সূক্ষ্ম তা যদি রোগগ্রস্ত হয় তো আপনার ভৌতিক জীবনকে বাঁচায় কে? ভিতরে ক্যান্সার, তো 10 রকম লক্ষণ তো প্রকাশ পাবেই। চিন্তাও তো অটোমেটিকই ওঠে না? দুটো কি লাগে? যে কোনো সহায়তা তখন লাগে, দুইয়ের তখন প্রয়োজন পড়ে যখন আপনি অসুস্থ। প্রকৃতি আপনাকে দুইয়ের তাগিদ দেয় না। যখন আপনি অসম্পূর্ণ চেতনাগতভাবে এবং শারীরিকগতভাবে রোগগ্রস্ত, তখনই আরেকটি কিছুর প্রয়োজন পড়ে। যদি আজই মনে করেন যে আপনার আরেকটি কিছু প্রয়োজন পড়ছে আর আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, জানবেন আপনার চেতনা অসুস্থ আছে, অসম্পূর্ণতায় ভুগছেন আপনি। এবং অসম্পূর্ণতার কোনো ট্রিটমেন্ট বাইরের থেকে হতে পারে না। আন্তরিক অসম্পূর্ণতার জন্যই, রোগের জন্যই কারোর উপর নির্ভর হবার তাগিদ আসে। আপনি কি ওষুধ খাওয়াকে অন্তর থেকে সমর্থন করেন? হুইল চেয়ারকে আপনি কি খুব পছন্দ করেন? একে কি সুস্থতা বলবেন? তেমনই দেখুন, যখন একা চলতে ভয় হচ্ছে তখন আপনি আন্তরিকভাবে পঙ্গু হয়েই আছেন। রোগ সারাবেন না রোগের সাপোর্ট ক্রমাগত করে চলবেন? আপনাদের এই রকম বলাই নিজেরই রোগকে সাপোর্ট করা। আপন কাকে বলে? শক্তিকে বলে না দুর্বলতাকে বলে? কতজন আপন আপনার নিজস্ব আন্তরিক শক্তি হয়েছে বলুন? স্ত্রী শক্তির জন্য পুরুষকে নিয়ে আসে সাথে, আর পুরুষ শক্তির জন্য স্ত্রীকে নিয়ে আসে। তো বাড়িতে যদি যুবতী স্ত্রী থাকে, পুরুষ এত ইনসিকিউরিটি ফিলিং আর ভয় কেন পায়? আর পুরুষের স্ত্রী আর কোনো স্ত্রীর স্বামী যদি বাইরে যায় এবং এমন কোনো কাজ করে যাতে একটু রিস্ক আছে, তো তার আন্তরিক শক্তি কোথায় গেল? সে ভয় পেতে কেন শুরু করে দেয়? হাজবেন্ড যদি সন্ধ্যে 8টায় ফেরার কথা রাত্রি 10টা বেজে যায়, ভয়, ইনসিকিউরিটি, কুচিন্তা কেন মনে আসে? আপনার শক্তি ছিল তো। আমরা ভেবেই সম্পর্ক করিনি যে সম্পর্কের আধারই দুর্বলতার ভিত্তিতে হয়েছে। তুমি না থাকলে আমার কি হবে? আপনার যাবতীয় উচিত কর্মে বুকে হাত রেখে বলুন, কে আজ পর্যন্ত আটকিয়েছে? সব থেকে বেশি পায়ের বাধা কে হয়েছে? আপনার সামনের লোক, আপনার সো কল্ড আত্মীয়, না বাইরের লোক? তার মানে 70 বছরের শরীরের রোগের জন্য 30 বছর থেকে 70 বছর অবধি হীন নীচ আপনি জীবন কাটাতে রাজি। যে সম্পর্ক আপনি চয়েস করছেন তা তো একদিনের ব্যাপার নয়, সারা জীবন এর এফেক্ট আপনাকে ভুগতে হবে। আর তার আধারই যদি ভৌতিক সুবিধার ভিত্তিতে লোভে সম্পর্ক পাতানো হয়, তার দরও তো সেরকমই হবে। সেই ব্যক্তিও তো আপনার মতোই হবে। আপনি যে স্ট্যান্ডার্ড, সেই ব্যক্তিও তো সেই স্ট্যান্ডার্ডেই আসছে। আপনি যদি আন্তরিক নিচতার জন্য সম্পর্ক, আন্তরিক নিচ হয়ে সম্পর্ক পাতান, তো আপনার সাথেও সেই ব্যক্তিই আসবে যে আন্তরিকভাবে নিচ। নাহলে মিলবে না ইকুয়েশন। প্রকৃতি সমর্থন করে না কোনো উচ্চ জীবনের সাথে কোনো নিম্ন জীবনকে বেঁধে দেওয়া। এই জন্য মীরা রানার সাথে থাকতে পারেনি। এই জন্যই সারদার রামকৃষ্ণেরই সম্পর্ক হয়।
আপনি যাকে সুবিধার জন্য সম্পর্ক করে জীবনে নিয়ে আসছেন, জেনে রাখুন সেও ঠিক একই কারণে আপনাকে জীবনে নিয়ে এসছে। তো এই 30 থেকে শুরু করে 70 বছর অবধি আপনাদের মধ্যে শুধুমাত্র কে সুবিধা মেরে নিয়ে যেতে পারে তার ক্ল্যাশ চলবে। এটাই অ্যাভারেজ একটা সাংসারিক জীবনে যাবতীয় দ্বন্দ্বের কারণ। প্রত্যেকেই যে যার সুবিধার জন্যই সম্পর্ক পাতিয়েছে এবং কেউ স্বীকার করছে না। প্রত্যেকেই অনাত্মা হয়ে আছে এবং সবাই নিজেকে আত্মা বলে ঘোষণা করে দিয়েছে। সেই জন্য কি করতে হবে আপনাকে? 40 বছর ধরে আরেকজনের ডিমান্ড ফুলফিল করতে করতে বেঁচে থাকতে হবে একটা রোগগ্রস্ত জীবনের জন্য, যা যন্ত্রণাদায়ক, এবং ওই যন্ত্রণায় আপনাকে আরো কে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারে সেই কথা ভেবে। যে সারা জীবনই কামনার জন্য সম্পর্ক করলো, সে বয়সকালে গিয়ে নিষ্কাম হয়ে গিয়ে আপনার সেবা করবে? বয়সকালে দেখবে? আরে এমন বয়সকাল নিয়ে কি করবেন? সেই বয়সকাল তো মাথার ভার। সেই 70 বছর, সেই 60 বছর তো মাথার ভার। যেই 70 বছর 35 বছরের যন্ত্রণার ভিত্তিতে আছে, 35 বছরের যন্ত্রণার আধারে স্থাপিত। বয়সকালে গিয়ে তো শুধু মনে হবে কি ভুল করেছিলাম, এবং ওই ভুল করার সময় এবং ওই মানসিক স্থিতিতে আপনাকে কি ওষুধ দিয়ে যাবে আপনার এই ভুলগুলোকে পুনরাবৃত্ত করার জন্য, আর মনে আসার জন্য। আপনার বারবার মনে পড়বে যে আমি কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম, আর আপনাকে ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখা হবে। এর থেকে বেশি নরক কি হতে পারে? এই বয়সেই আমরা নিজেদের নরক চাইছি, এবং দুঃখের বিষয় আমাদের আত্মীয় পরিবারই এমন নরক আমাদের মনে ভরে দিচ্ছে। সম্পর্কই করা হচ্ছে হিংসা, চাহিদা, শোষণের ভিত্তিতে। তার তার মধ্যে তার থেকে নিষ্কামতার আশা। এর থেকে বেশি ঠগ আর জোচ্চুরি কি হতে পারে? যে সম্পর্কে অধ্যাত্ম বা জ্ঞান নেই, যে পরিবারে অধ্যাত্ম নেই, নিষ্কামতা নেই, তা বয়সকালে গিয়ে স্বার্থহীন কি করে হয়ে যাবে? যেদিকে সুবিধা থাকবে সে সেদিকে ঝুঁকে যাবে। প্রেম আধ্যাত্মিক গুণ, আধ্যাত্মিক টার্ম, একদম পিওরলি মানবীয় নয়। যাকে মানবীয় বলি তা হিসাব মতো পশুতা, যাকে সমাজ বলা হয় তাকে জঙ্গলরাজ বললে বেশি ভালো হয়। মানুষ জন্তুই যদি তার মধ্যে অধ্যাত্ম না থাকে, তার মধ্যে নিজেকে জানা না থাকে, জীবনকে বোঝা না থাকে। এবারে দেখেছেন কখনো জঙ্গলে বুড়ো বাঘ বাঘিনীর সাথে একসাথে বসে আছে, বলছে আমি তোমার গা চেটে দেবো এবং তোমার নখের ধার কমে গিয়েছে, সেই নখকে শার্প করে দেবো? কুকুরকে কখনো দেখেছেন যে কুকুর কুকুরের সাথে বার্ধক্যকালে একসাথে বসে দুজনে একে অপরের জন্য খাবার এনে দিচ্ছে? দেখেছেন কখনো বলদ গাইয়ের খেয়াল রাখছে? শুধু ভাদ্র মাসেই দরকার পড়ে একে অপরের। তাদের কাছে ঘাস বা মাংসই শেষ কথা। যদি সুবিধাই, দৈহিক ভৌতিক সুবিধাই আমাদের কাছে শেষ কথা হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও এই বাঘের, ছাগলের আর গরুর নিয়মই চলবে। কোনো আশা করবেন না যে শেষকালে আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দেবে। যদি পেয়ে যান তা কপালে। কেন অমন কপালের আশাই করছেন যার কোনো গ্যারেন্টি নেই? কেন এত বড় রিস্ক নিচ্ছেন? একটু সার্ভে করে দেখুন এরকম চলছে কি চলছে না। লোকে বাইরে এসে সহজ কথা বলতে পারে না যে তারা যে জীবনটি বেঁচেছে সেই জীবনটির পরিণাম এত যন্ত্রণাদায়ক যে বিয়ার করা যাচ্ছে না। হাসি মুখ থাকে, ভালো আছি থাকে। একটা প্রৌঢ়ের সামনে গিয়ে বসুন, একটা অ্যাভারেজ প্রৌঢ়ের সামনে গিয়ে বসুন, বুঝে যাবেন যে তার ভিতরে কত যন্ত্রণা আছে। আর তার থেকেও বেশি হয় আমাদের সামনে। তারা এসে বলে আই অ্যাম হ্যাপি, তারপরে শুরু হয় তাদের লিস্ট বলা। বাট ইফ, যদি ছেলেটা এমন হয় আরো ভালো হয়, যদি বউটা এমন হয় আরো ভালো হয়। কম্প্রোমাইজ করে পুরো জীবনটা কাটানো হয় একটা যন্ত্রণাদায়ক মৃত্যুর সময়ে। আপনাকে আরো কে ওই যন্ত্রণায় বাঁচিয়ে রাখতে পারে ওষুধ দিয়ে, তার সঙ্গ করতে করতে। কিন্তু আন্তরিক যন্ত্রণা, ভয়, দুর্বলতা, অনিশ্চয়তায় আপনার জীবন কাটতে থাকবে যদি এই রকম যন্ত্রণাদায়ক ভবিষ্যতের আশা করে এই যৌবনটাকে এরম ভাবে বরবাদ করেন। ঠিক যেমন আজকের দিনটি কাটাচ্ছেন,
আপনি ব্যক্তি উন্নত না হলে আপনার 70 বছরটি ঠিক এই কোয়ালিটিরই হবে। হ্যাঁ, বিভিন্ন রকম চরিত্র বদলে যাবে, প্লট বদলে যাবে, কিন্তু গুণবত্তা একই থাকবে। আজ যদি আপনার জীবন আলোকিত হয়, আগামীও তাই হবে। চুল কাঁচা থাকলে আপনার চেতনার যে স্তর, চুল পাকলেও তাই থাকবে যদি আন্তরিক সাধনা না করেন। তাই জন্য বলছি, সঙ্গী কর্ম এই দুটো জিনিস একমাত্র আপনার চেতনাকে তুলতেও পারে, ফেলতেও পারে। এমন সঙ্গী আনুন যে এটাকে তোলে। সম্পর্ককে সঠিক আধার দিন, ভিত্তি দিন। আর এটাও তার সাথে বলে রাখি, সন্ন্যাসী দেখছেন না, গেরুয়া দেখছেন না, মনে হবে যে বিয়ের বিরোধিতা করেন। সবসময় আমরা বিয়ের বিরোধিতা করি, আজ্ঞে নয়। যদি এমন আলোকিত কোনো সম্পর্ক থাকে এবং তার সাথে জীবনের একটা দিকে অঙ্গ হিসাবে যদি আপনার দৈহিক সম্পর্কও থাকে, তাতে বিশেষ কোনো ক্ষতি হয়ে যায় না। যদি কেয়ার নেওয়া থাকে, কোনো ক্ষতি হয় না। যদি সম্পর্ক আলোকিত হয়, তা দোষের নয়, বরং হেল্পফুল হয়ে যাবে। সীতার মতো স্ত্রী রামের হৃদয়ে থাকার যোগ্য, এবং রামই সীতার জীবন দেবতা হওয়ার যোগ্য। এই যে ভৌতিক একে অপরের ছবি মনে আছে, এটা কোনো দোষের নয় যদি চরিত্র দুটি রাম সীতা হয়। কিন্তু ভিত্তি হতে হবে সত্য যথার্থতাকে। তো বিবাহে দোষ নয়, কিন্তু কার বিবাহ? চেতনার সাথে চেতনার, আত্মার সাথে আত্মার, সত্যের সাথে সত্যের ভিত্তিতে, না দেহের সাথে দেহের, স্বার্থের সাথে স্বার্থের, সুবিধার সাথে সুবিধার আধারে? এটা দেখে নিন। না হলে ফেরার পথ প্রতি মুহূর্তে বড্ড কঠিন হয়ে যাবে, ফেরা সম্ভব হয়ে ওঠে না।